বেকারত্ব নিরসনে আরএমজির ভূমিকা কি হতে পারে, এই বিষয়ে আমরা এখন কথা শুনবো আমাদের যে সেকেন্ড গেস্ট মোহাম্মদ আজিম ভাইয়ের কাছ থেকে। আজিম ভাই, আপনি আপনার মতামত শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বেকারত্ব নিরসনে আরএমজির ভূমিকা কি হতে পারে। অ্যাকচুয়ালি আমি আরএমজি সেক্টরে জব করছি 7 ইয়ার্স। ঢাকা ভিজিট থেকেই শুরু করি। আমি স্পেশালি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছি, আইতে। তো অ্যাকচুয়ালি আমি যদি বলি আই ডিপার্টমেন্ট থেকেই যদি আমি আমাদের যে এক্সপিরিয়েন্স সেটা যদি আমি শেয়ার করতে চাই, তাহলে আমি সেটা তুলে ধরতে পারি এভাবে। বেকারত্ব নিরসনে আরএমজি সেক্টরে কোম্পানিগুলো চাইলে অনেক ভাবেই আমাদেরকে, বিশেষ করে যারা প্রত্যেক বছর যারা আমাদের গ্রাজুয়েটরা বের হয়ে আসছে, এদেরকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিতে পারে। তো বিশেষ করে আরএনডি সেক্টরে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা আছেন, এদের মধ্যে আইই এবং আইপিই এদেরকে প্রায়োরিটি দেওয়া হয়। আবার এক্ষেত্রে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয় দেশের নামকরা ইউনিভার্সিটি যেগুলো, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপর সুয়েট, বুয়েট, কুয়েট, রুয়েট, এই ইউনিভার্সিটি গুলোকেই প্রায়োরিটি দেওয়া হয়। তো আমরা যতদূর জানি, বাংলাদেশের অনেকগুলো গার্মেন্টস এখন শুধুমাত্র ইউনিভার্সিটি গুলো না, এর বাইরেও আইপিই এবং আইই ছাড়াও অন্যান্য ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েট যারা বের হচ্ছে তাদেরকেও রিক্রুট করছে। তো এক্ষেত্রে বিদেশ থেকে আমাদের কনসালটেন্সি ফার্ম গুলো এসে আমাদের দেশে কিছু নতুন নতুন থিম দিচ্ছে কিভাবে এক্ষেত্রে শুধুমাত্র ইঞ্জিনিয়ার ছাড়া যারা অন্যান্য সাবজেক্টে গ্রাজুয়েশন কমপ্লিট করে বের হচ্ছে তাদেরকেও সেক্টরে ইনভলভ করা যায়। তো এক্ষেত্রে শুধুমাত্র আমি বলবো শুধুমাত্র আই না, অন্যান্য ডিপার্টমেন্টের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। বিশেষ করে এইচআর ডিপার্টমেন্ট বা কমপ্লায়েন্স অ্যাডমিন, এই সমস্ত ডিপার্টমেন্ট গুলো তো নির্দিষ্ট একটা সাবজেক্ট ছাড়া অন্যান্য ডিপার্টমেন্ট গুলো থেকেও যারা আহ, বের হয়ে আসছে তাদেরকে বিভিন্নভাবে দেওয়া যায়। যারা এক্সপিরিয়েন্স যারা চায় তারা সাধারণত এক্সপিরিয়েন্স পিপল মার্কেটে খুব কমই থাকে, আমরা যতদূর জানি এক্সপিরিয়েন্স পিপল সাধারণত বেকার থাকে না। তো সেক্ষেত্রে যদি এমটিও বা ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে যদি কোম্পানিগুলো চান্স দেয়, যারা নতুন গ্রাজুয়েট বের হয়ে আসে মার্কেটে তাদেরকে যদি ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে যদি চান্স দেয়, হয়তো যারা এক্সপিরিয়েন্স তাদেরকে যদি স্যালারি যা দেয় তার থেকে 50% লেস স্যালারিতে আমরা এমটিও গুলোকে চান্স দিতে পারি। তো অনেক কোম্পানি সাধারণত এই সুযোগটা দিয়ে থাকে। তো এই সুযোগটা দেওয়ার ফলে আমাদের দেশের জন্য, আর বিশেষ করে আরএনজি সেক্টরের জন্য, দুই ক্ষেত্রেই উপকৃত হয়। একটা হচ্ছে কোম্পানিগুলো তাদের ফিনান্সিয়াল একটা সাইডে একটা সাপোর্ট পায়, আর একটা হচ্ছে আমাদের যারা গ্রাজুয়েট যারা বেকার তারা তাদেরও একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করার একটা চান্স পেয়ে যায়। তো দুদিক থেকেই উপকৃত হচ্ছে, আমাদের গ্রাজুয়েটের দিক থেকে উপকৃত হচ্ছে, কোম্পানিগুলো তাদের কাজগুলো দেখা যাচ্ছে যেখানে 4 জন লোক লাগতো সেখানে তারা সিনিয়র একজন লোক নিয়ে আর বাকি 2 জন এমটিও নিয়ে তাদের কাজটা চালিয়ে যেতে পারে। এটা হচ্ছে একটা সুযোগ। আর অন্যান্য সাইড থেকে আমরা বলবো শুধুমাত্র এক্সপিরিয়েন্স লোক দিয়েই সব কাজ হয় না, কিছু কিছু কাজ আছে যারা নন এক্সপিরিয়েন্স কিন্তু গ্রাজুয়েট লোক দিয়ে ওদেরকে যদি আমরা 1 সপ্তাহ বা 1 মাসের ট্রেনিং করাই, তাহলে ওদের কাছ থেকে আমরা 80% পর্যন্ত ফিডব্যাক অনেক সময় পেয়ে থাকি। তো আমি এটুকুই বলতে চাই যে আর্মি সেক্টরে যদি আমরা এই দিকটায় যদি আমরা প্রায়োরিটি দিই, যে আমরা শুধুমাত্র এক্সপিরিয়েন্স লোকের দিকে না তাকিয়ে যদি গ্রাজুয়েটদেরকে যদি আমরা অগ্রাধিকার ভিত্তিতে সিনিয়রদের সাথে কাজ করার সুযোগ দিই, তাহলে হয়তো বেকারত্ব নিরসনে এটা একটা বিরাট ভূমিকা পালন করতে পারে। উম, আহ, ধন্যবাদ আজিম আমি ভাই। আপনার যে একটা প্রশ্ন, আমার একটা প্রশ্ন ছিল, আমি কি করতে পারি আজিম ভাই? ধন্যবাদ। আমি এখানে শেষ করছি। আহ, আজিম ভাই, আপনি আমার কথা শুনতে পারতেছেন? জি, শুনছি। ভাই, আপনার যে মতামতটা শেয়ার করলেন, আমি এখানে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। আপনি যদি জি, প্রশ্ন হলো যে আমরা যদি আরএনডি সেক্টর নিয়ে যদি একটু ভাবি, একটু ডিপলি ভাবি, যে আরএনডি সেক্টরে অনেক সেক্টর আছে, সুইং আছে, কাটিং আছে, আপনার ফিনিশিং আছে, আই আছে, এইচআর আছে, তারপর আপনার কমপ্লায়েন্স আছে, অ্যাকাউন্টেশন আছে। তো এইসব সেক্টরে আপনার যে কোয়ান্টিটি, মানে যে জি। লোক প্রয়োজন হয়, তো ওই সেক্টর বর্তমান পরিস্থিতি অনুযায়ী কি খালি থাকে নর্মালি, কিরকম খালি থাকে একটা সুইং সেকশনে? যদি আমি বলি একবারে, আহ, আমি ধরলাম যে সুপারভাইজার, তো একটা সুইং সেকশনে আপনার কি এটা ফুলফিল থাকে? ফুলফিল কখনোই থাকে না সাধারণত। একটা ফ্লোরে, কিছু কিছু গার্মেন্টসে একটা ফ্লোরে একটা লাইনের জন্য 2 জন বা 3 জন পর্যন্ত সুপারভাইজার প্রয়োজন হয়, বা 2 জন সুপারভাইজার একজন লাইন শিপের প্রয়োজন হয়, বা 2টা লাইন নিয়ে একটা আইয়ের প্রয়োজন হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে 4টা লাইন নিয়ে একজন আইয়ের প্রয়োজন হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে কোম্পানিগুলো বিভিন্ন প্রবলেম দেখিয়ে কোনো একটা স্টাফ যদি চলে যায়, তার সেই জায়গাটা খুব সহজে ফিল আপ করতে চায় না।
অন্যদের উপর প্রেশার ক্রিয়েট করে সে জায়গাটা চালিয়ে নিতে চায়। তো এই যে বিভিন্ন এক্সকিউজ দেখে কোম্পানিগুলো সহজে লোক রিক্রুট করে না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওরা এক্সপিরিয়েন্স লোক সার্চ করে, বিভিন্ন জায়গায় এক্সপিরিয়েন্স লোক পায় না, সেজন্য দেয় না। তো এই প্রেক্ষাপটেই আমি মূলত আমার কথাটা বলেছি যে আমাকে এক্সপিরিয়েন্স লোক না দিক, যেখানে আমার দুজন লোকের শর্ট আছে, সেখানে যদি আমি একটা এক্সপিরিয়েন্স লোক নেই আর একটা যদি আমি একটা আমাকে একটা গ্রাজুয়েট লোক দেওয়া হয়, তাকে আমি ট্রেন আপ করে আমার এই জায়গাটা ফিল আপ করতে পারি। কারণ দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই এরকম শর্ট লোক দিয়ে আমরা কাজ করতে হচ্ছে। শর্ট লোক দিয়ে কাজ করতে গেলে হয়তো আমি 1 মাস 2 মাস হয়তো আমি প্রেশার নিয়ে কাজ করতে পারবো, সকাল থেকে রাতে 10টা পর্যন্ত কাজ করলাম। তো এটা দেখা যাচ্ছে যদি কন্টিনিউ পুরো বছর বা 6 মাস 1 বছর যদি আমি কন্টিনিউ করি, তাহলে দেখা যাচ্ছে যে সেটা আমি অসুস্থ হয়ে যাব। আমার পক্ষে এই প্রেশারটা নেওয়া সম্ভব না। সো দ্যাট আমার মনে হয় এখানে এক্সপিরিয়েন্স লোকের পেছনে সময়, মানে আমরা এক্সপিরিয়েন্স লোক খুঁজে যদি সময় ব্যয় না করে, যদি আমরা ফ্রেশ গ্রাজুয়েট যদি নিয়ে আমাদের এই সেক্টরটা ফিল আপ করি, এই জায়গাটায় আমরা খুব সাবলীল ভাবে কাজ করতে পারবো। আমরা নিজেরাও সুস্থ থাকবো, কোম্পানিকেও ভালোভাবে সাপোর্ট দিতে পারবো, কোম্পানিগুলো তাদের ডেলিভারি গুলো অন টাইমে দিতে পারবে। সব দিক থেকে আমরা হেল্পফুল হব। আচ্ছা ভাই, অনেক ধন্যবাদ ভাই আপনার আরেকটা এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, মতামত শেয়ার করার জন্য। আমি এখানে আরেকটা প্রশ্ন রাখতে চাই। আমি যদি ধরি যে একজন সুপারভাইজার প্রয়োজন একটা কোম্পানিতে, একটা সুইং সেকশনে এক বা দুইজন সুপারভাইজার প্রয়োজন। তো একজন সুপারভাইজার আপনারা নিতে চান, বাট আপনাদের এক্সপেকটেশন কি থাকে তারপরে সে একজন সুপারভাইজার হইতে তার কি কি ধরনের স্কিল তার প্রয়োজন একজন সুপারভাইজার হইতে? নর্মালি একটা সুপারভাইজারের জন্য আমরা যেটা প্রত্যাশা করি, যদি আহ, সে যদি স্যাম্পল মেক করতে পারে, যদি শার্টের যদি ফ্লোরের জন্য নেওয়া হয় শার্ট বানাতে হবে, আর যদি প্যান্টের ফ্লোরের জন্য নেওয়া হয় একটা প্যান্ট সে বানাতে হবে। এইটা করার জন্য তাকে অল প্রসেস জানতে হবে। তো অল প্রসেস সাধারণত সবাই অনেক সময় জানে না, অনেক সময় অনেকে জানে, কয়েকটা প্রসেস জানে আবার কয়েকটা প্রসেস জানে না। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যদি এরকম অজানা লোক নেই, হয়তো ওকে একটু সময় দিতে হবে। একটা সুপারভাইজার নতুন একটা সুপারভাইজার যদি আমরা নিই, সে যদি এই সেক্টরে সব ধরনের মেশিন যদি অপারেট করতে না পারে, মেশিনগুলো একজন সুপারভাইজারের জন্য সব ধরনের মেশিন, সিঙ্গেল নিডেল মেশিন, ডাবল নিডেল মেশিন, ফিট অফ দা, কানসাই, এফিডাব্লিউ, সব ধরনের মেশিন অপারেটিং তার জানতে হয়। সুপারভাইজার সাধারণত এই সমস্ত মেশিন যদি না জানে, তাহলে আমরা তাকে সাধারণত রিক্রুট করি না। মানে সে এক্সপিরিয়েন্স না হিসেবে সে স্যাম্পল মেক করতে পারে না বিদায় আমরা তাকে সাধারণত নিতে চাই না। তো এই টেন্ডেন্সিটা আমাদের বাদ দিয়ে আমরা যদি একটা ফ্রেশ একটা লোক নিয়ে তার পেছনে যদি আমরা 1 মাস সময় দিই, 1 সপ্তাহ 2 সপ্তাহ সময় দিই, হয়তো সে একটা আন্ডার গ্রাজুয়েট একটা ছেলের চাইতে তার থেকে আমরা ভালো একটা ফিডব্যাক পাবো বলে আশা করি। জি ভাই, আপনার যে চিন্তাধারা খুবই আউটস্ট্যান্ডিং বলা যায়। আমি তারপরে এখানে আরেকটা প্রশ্ন যদি আমি করি আপনাকে, খুবই মানে একটু একটু বড় করে, যে প্রশ্ন হলো যে আমি একজন সুপারভাইজার যদি নেই, তাকে আমি 1 মাস সময় দিব, আপনি যে বলতে 1 মাস সময় দিব, সে কি 1 মাসে সে স্যাম্পল কি কাছে শিখতে পারবে? আপনার যদি এক্সপিরিয়েন্স হতে যদি বলতেন। আমি মনে করি এটা সম্ভব, কারণ একজন গ্রাজুয়েট একটা ছেলে, একটা শিক্ষিত একটা ছেলে আর একটা অশিক্ষিত একটা ছেলে, সাধারণত যারা নর্মালি আমরা এখন যা দেখি সুপারভাইজার লেভেলে যারা জব করে, তারা 8 পাস 5 পাস অথবা অনেকে এসএসসি পাস অনেকে আছে। এই ধরনের এদের চাইতে যদি আমরা কোনো গ্রাজুয়েট ছেলেদেরকে যদি চান্স দিই, আমি মনে করি তারা যদি ওভাবে অ্যাটেন্টিভলি কাজ করে, একটা স্যাম্পল মেক করার জন্য সে যদি ডিটারমাইন হয় যে আমি এটার পেছনে যা যা করা দরকার, আমি ক্যাডে 1 ঘন্টা সময় দিব, প্যাটার্নে 1 ঘন্টা সময় দিব, তারপর আমি স্যাম্পল সেকশনে 2 ঘন্টা সময় দিব, এভাবে সে নোট করে যদি কাজ করে, তার পক্ষে 1 সপ্তাহের মধ্যে সবকিছু কন্ট্রোলে নিয়ে আসা সম্ভব। সে 3 দিন সময় দিবে হচ্ছে অল ডিপার্টমেন্টের সম্পর্কে তার আইডিয়া নিবে, আর 3 দিন সময় নিবে সে মেশিন গুলো অপারেটিং, কারণ সিঙ্গেল নিডেল ডাবল নিডেল কানসা এগুলো মেশিন গুলো অপারেটিং সিস্টেমটা জানার জন্য 1 ঘন্টা সময় নিলেই যথেষ্ট। 1 ঘন্টা সময় নিয়ে সাধারণত এভাবে যদি তাকে 1 সপ্তাহ সময় দেওয়া হয়, আমি মনে করি এভাবে একটা লোককে ট্রেন করা সম্ভব। হুম। তো ভাই ঠিক আছে, ভাই আপনার যে মতামত খুবই চমৎকার মতামত। সাপোজ আমি আমি আমার আমার যে দৃষ্টিভঙ্গিতে আরেকটা প্রশ্ন করি, যে আমি আমি রিসেন্টলি আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করছি, তো আমি যদি সুপারভাইজারে ঢুকি, আমার ক্যারিয়ারটা কি হবে আফটার 5 ইয়ার্স পরে? একজন গ্রাজুয়েটের জন্য উপরের দিকে ওঠা খুবই সহজ, বিশেষ করে এভাবে সুপারভাইজার লেভেল থেকে যারা উপরের দিকে আসতে চায়। সে প্রথমে, আমার জানা এরকম একজন জিএম আছে, উনি যখন উনার অনার্স কমপ্লিট করেন, উনি একজন অপারেটর হিসেবে জয়েন করেন। চাকরি পায় না কোথাও, উনি একজন সিফিজেটে জয়েন করেন, সিটাগং ইফিজেটে। উনি একজন অপারেটর হিসেবে জয়েন করে জাস্ট 1 মাস কাজ করেন ওখানে। 1 মাস কাজ করে তারপর উনি অন্য জায়গায় চলে যান, সেখানে উনি এভাবে সুপারভাইজার হিসেবে কাজ করেন।
অন্য ফ্যাক্টরিতে চলে যান, অন্য ফ্যাক্টরিতে গিয়ে সুপারভাইজার হিসেবে কাজ, কারণ উনি প্রথম ফ্যাক্টরিতে জয়েন করার পরে সুপারভাইজারদের অ্যাক্টিভিটিস গুলো সবগুলো উনি নোট করছেন। উনার থিম ছিল এটা, যে উনার লক্ষ্য ছিল, ওনার একটা লক্ষ্য ছিল যে আমি এই কাজগুলো শিখবো এবং সামনের দিকে এগিয়ে যাবো। তো উনি প্রথমে নোট করেন যে সুপারভাইজাররা কি করে, সুপারভাইজারদের কাজগুলো কি। সাধারণত সুপারভাইজারদেরকে লাইনের ভিতরে বসে মেশিন চালাতে হয় না, মেশিন চালায় অপারেটররা। তো সুপারভাইজারদেরকে হচ্ছে আওয়ারলি ফলো আপ করতে হয়, ঘন্টায় ঘন্টায়। তারপর ইনপুট গুলা কাটিং থেকে আমার স্টাইল ওয়াইজ ইনপুট গুলা আসছে কিনা, তারপর অ্যাসেসরিজ গুলা সব ইনহাউস হওয়ার পরে তার লাইনে সবগুলা সাপ্লাই আছে কিনা, তারপরে সব ধরনের সব প্রসেসর অপারেটর গুলো সব প্রেজেন্ট আছে কিনা, এগুলো সবগুলো তাকে ফলো আপ করতে হয়। একজন সুপারভাইজারের কাজগুলো খুবই সিম্পল। তো সে যখন এগুলো সব বুঝতে পারলো যে একটা অপারেটরের চাইতেও একটা সুপারভাইজারের কাজ খুবই সহজ। একটা অপারেটর 10 ঘন্টায় যখন মেশিন চালায়, 10 ঘন্টায় তাকে একটা মেশিনে কন্টিনিউ কাজ করে যেতে হয়, কিন্তু একটা সুপারভাইজারকে 10 ঘন্টা কাজ করতে হয় না। সকালে মর্নিং এসে তার ইনপুট রেডি আছে কিনা এটা দেখবে, অপারেটর সব প্রেজেন্ট আছে কিনা এটা দেখবে। অপারেটর প্রেজেন্ট না থাকলে তার ইমিডিয়েট সিনিয়র যে আছে তার সাথে যোগাযোগ করবে, আইর সাথে যোগাযোগ করবে, পিএম এর সাথে যোগাযোগ করবে। এরপর ওরা সবাই মিলে লাইন লাইন ব্যালেন্স করবে। তো দেখা যাচ্ছে যে লাইন ব্যালেন্স হওয়ার পরে সুপারভাইজার কি করবে, এখন হচ্ছে ঘন্টায় ঘন্টা ফলো আপ করবে যে তার টার্গেট যেটা, আওয়ারলি টার্গেট যেটা, সে অ্যাচিভ করতে পারছে কিনা। যদি অ্যাচিভ করতে না পারে, কোথাও যদি প্রবলেম হয়, সে তার সিনিয়রদের সাথে ইনভলভ হবে, এগুলা কিভাবে সলভ করা যায়, শর্ট আউট করা যায়, সেটা নিয়ে কাজ করবে। এভাবে সুপারভাইজার যদি এটা করতে পারে, তার মানে সে সাকসেসফুল। তার মানে সুপারভাইজারের জন্য 1 মাস সময় নিতে হয় না, 1 সপ্তাহের মধ্যে এটা ইয়া করা সম্ভব, অ্যাচিভ করা সম্ভব, তার কাজটা আয়ত্তে নেওয়া সম্ভব। তার মানে সুপারভাইজার কাজ শেষ। এখন সে লাইনশিপ বা ইনচার্জের জন্য তার পরবর্তী স্টেপে যেতে পারে। একজন ইনচার্জ সাধারণত ইন্টারমিডিয়েট, ন্যূনতম ইন্টারমিডিয়েট না হলে ইনচার্জদেরকে সাধারণত আমরা নিতে চাই না, যারা খুব বেশি এক্সপিরিয়েন্স তাদেরকে সাধারণত নেওয়া হয়। তো যেহেতু একজন গ্রাজুয়েট হিসেবে সে সুপারভাইজার করতেছে, সুপারভাইজার করলো, তাহলে তার জন্য ইনচার্জ হওয়াটা খুবই সহজ। ইনচার্জদের যা যা প্রয়োজন সে তার কাছে সবকিছু এসে গেছে এর মধ্যেই। সে লাইন ব্যালেন্সিংটা দেখে গেল, লাইনের কিভাবে ক্যাপাসিটিটা কিভাবে ব্যালেন্স করে যে টার্গেটটা মিট করতে হয় এগুলো সবগুলো জেনে গেল। তারপরে পিএম এর সাথে কমিউনিকেশন কিভাবে করতে হয় এগুলো সে জেনে গেল। তার মানে তার ইনচার্জদের কাজটা সহজ হয়ে গেল, একজন ইনচার্জ কি কাজ করে তাহলে সে বুঝে গেল। আগে একটা লাইন নিয়ে সুপারভাইজারি করছে, ইনচার্জদের হচ্ছে সাধারণত 2টা বা 3টা বা 4টা পর্যন্ত লাইন দেখতে হয়, ওদের রেসপন্সিবিলিটি এদিকেই বাড়ে। একজন সুপারভাইজার সাধারণত একটা লাইন দেখতে হয়, একজন ইনচার্জকে সাধারণত দায়িত্ব নিতে হয় 4টা লাইন। সে 4টা লাইন এভাবে ঘন্টা ঘন্টা ফলো আপ করবে, যদি কোথাও কোনো কিছু শর্ট পড়ে, কোনো অপারেটর অ্যাবসেন্ট আছে কিনা, কোথাও থেকে যদি টার্গেট আমার যে প্ল্যান থেকে যে টার্গেটটা দেওয়া হচ্ছে সেটা মিট হচ্ছে কিনা, যদি কোথাও মিট না হয় সেটা নিয়ে আইয়ের সাথে কমিউনিকেশন করবে, পিএম এর সাথে কমিউনিকেশন করবে। তারপর অ্যাসেসরিজ কোথাও শর্ট পড়ছে কিনা, কাটিং থেকে ঠিকভাবে ইনপুট সাপ্লাই দিচ্ছে কিনা, এই জিনিসগুলো যদি সে প্রপারলি ফলো আপ করতে পারে, দেন হি ইজ সাকসেসফুল ইনচার্জ। একজন সাকসেসফুল ইনচার্জ একজন এপিএম এর সমান। একজন এপিএম আর একজন সাকসেসফুল ইনচার্জ সেম। তো এখন আমরা সাধারণত দেখি কোথাও কোথাও এপিএম দেওয়া হয়, কোথাও কোথাও এপিএম দেওয়া হয় না, ডিরেক্ট পিএম। তার মানে 4 লাইনের জন্য পিএম হয়, আবার 8 লাইনের জন্য পিএম হয়। তো একজন প্রোডাকশন ম্যানেজার যে, সে এখন একজন ইনচার্জ হিসেবে সে কিন্তু একজন প্রোডাকশন ম্যানেজারের কি কাজগুলো সে অলরেডি দেখে গেল। একজন প্রোডাকশন ম্যানেজার শুধুমাত্র সকালবেলায় লাইন সবটা ব্যালেন্স আছে কিনা এটা দেখবে, দেখে তার হচ্ছে একজন প্রোডাকশন ম্যানেজারের কাজ হচ্ছে প্ল্যানিং এর সাথে বসে তার পরবর্তী স্টেপ গুলা, পরবর্তী স্টাইল গুলো কনফার্ম করা, পরবর্তী স্টাইল গুলো আছে কিনা, সব রেডি আছে কিনা, ফেব্রিক সব ইনহাউস আছে কিনা, অ্যাসেসরিজ সব ইনহাউস আছে কিনা, এখন আমার প্ল্যান থেকে পরবর্তী স্টাইলটা কোন ডেটে দেওয়া আছে, এই ডেট থেকে আমার কতদিন সময়ের মধ্যে শিপমেন্টের জন্য এই কোয়ান্টিটিটা আমাকে রিসিভ করতে হবে। এই জিনিসগুলো যখন একজন পিএম এর দায়িত্ব, যেহেতু সে গ্রাজুয়েট, প্রথম থেকেই আমরা বলছি সে একজন গ্রাজুয়েট হিসেবে এখানে কাজ শুরু করছে, সো অল্প সময়ের মধ্যে তার এই থিমটা তার ভিতরে চলে আসবে যে আমাকে এখন একজন পিএম হিসেবে কাজ করতে হবে। স্টেপ বাই স্টেপ সে সামনের দিকে যেতে পারছে। প্রথমে সুপারভাইজার ছিল, ইনচার্জ ছিল, এখন পিএম এর ফাটটা সে নিচ্ছে। পিএম হিসেবে সে এখন মিড ম্যানেজমেন্টে চলে এসছে। মিড ম্যানেজমেন্টে সাধারণত যারা, তারা হচ্ছে উপরের লেভেলে যারা আছে, মানে আপার লেভেলে আপ ম্যানেজমেন্টে যারা আছে তাদের সাথে কমিউনিকেশন করতে হয়, এইচআর এর সাথে কমিউনিকেশন করতে হবে, তার কোথাও কোনো ম্যান পাওয়ার শর্ট আছে কিনা সেটা ফিল আপ করে নিতে হবে। তারপরে প্ল্যানিং এর সাথে কমিউনিকেশন করতে হবে, তার কোনো স্টাইল গ্যাপ যাচ্ছে কিনা, কোনো লাইন কোথাও গ্যাপ যাচ্ছে কিনা, যদি গ্যাপ যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে প্ল্যানিং কেটে জানাতে হবে যে আমার এই লাইনটা আমার আজকের মধ্যে শেষ হবে, তো কালকে আমাকে আরেকটা স্টাইল দিতে হবে। আরেকটা স্টাইল না দিলে আমার লাইনটা আইডেল থাকবে। লাইন যদি আমার 1 ঘন্টা আইডেল থাকে, কোম্পানির এটা আমার এত ডলার লস হবে। একজন পিএম প্রোডাকশন ম্যানেজার মানে হচ্ছে তার প্রত্যেকটা মিনিট সম্পর্কে তার আইডিয়া থাকতে হবে, যে আমার একটা মিনিট লস মানে এটা কোম্পানির হিউজ লস। একটা অপারেটর 1 ঘন্টা বসে থাকতে পারবে না কোথাও। এই জিনিসটা যখন সে বুঝতে পারবে, তখন তার জন্য উপর দিকে এইভাবে আস্তে আস্তে একজন গ্রাজুয়েটের জন্য উপর দিকে যাওয়াটা খুব সহজ হয়। কারণ একজন প্রোডাকশন ম্যানেজারের জন্য কিন্তু মেশিন অপারেটিং সিস্টেমটা জানার প্রয়োজন হয় না। সে হচ্ছে মিড ম্যানেজমেন্ট হ্যান্ডেল করবে, সে একজন প্রোডাকশন ম্যানেজমেন্ট হ্যান্ডেল করবে হচ্ছে সুপারভাইজার, ইনচার্জ, এপিএম। এদিকে হচ্ছে সে প্ল্যানিং ডিপার্টমেন্ট, আই ডিপার্টমেন্ট, এইচআর ডিপার্টমেন্ট, এদের সাথে কাজ করবে। প্রোডাকশন ম্যানেজারের কাজ হচ্ছে এগুলো। তো সে তার প্রোডাকশন ডিপার্টমেন্টে যারা আছে তাদেরকে এটা বুঝিয়ে দিবে, তার প্ল্যানটা বুঝিয়ে দিবে যে আজকে আমার এই লাইনে এই প্ল্যান আছে, এই প্ল্যান আছে, আমাকে দিন শেষে এই টার্গেট দেওয়া আছে প্ল্যান থেকে, প্ল্যানিং থেকে, তো আমাকে এটা রিসিভ করে দিতে হবে, আদারওয়াইজ আই ক্যান শিপমেন্ট অন টাইম।
তো সে যদি এই জিনিসটা আদায় করে নিতে পারে, সে একজন সাকসেসফুল প্রোডাকশন ম্যানেজার। একজন সাকসেসফুল প্রোডাকশন ম্যানেজার হওয়ার পরে তার পরবর্তী স্টেপ হচ্ছে জিএম, এজিএম। একজন প্রোডাকশন ম্যানেজার সাকসেসফুল মানে হচ্ছে তার পরবর্তী স্টেপ হচ্ছে এজিএম, জিএম। এটা খুবই সহজ। একজন এজিএম এর যখন একটা পিএম একটা ফ্লোর দেখে বা 8-10টা লাইনের একটা প্রোডাকশন ম্যানেজার হয়, একটা এজিএম বা একজন জিএম এর ইয়াটা লাইবিলিটি এখানে আর একটু বাড়ে। সেখানে দেখা যায় কয়েকটা ফ্লোরের সে এজিএম বা জিএম হলো, জেনারেল ম্যানেজার হলো, সেটা টপ ম্যানেজমেন্টে চলে যায়। সে তখন মিড ম্যানেজমেন্ট থেকে সে আরেক ধাপ উপরের দিকে উঠে যায়। সো একজন সুপারভাইজারে জয়েন করার পরেও তার মানে তার পক্ষে এভাবে খুব অল্প সময়ের ভিতরে উপরের দিকে যাওয়া খুবই সহজ। এক্ষেত্রে মানে বলার হুম অপেক্ষা রাখে না হুম যে তার হুম গোলটা ঠিক আছে কিনা। তার হুম গোলটা যদি ঠিক থাকে, সে খুব হুম। দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারে। ভাই আপনি খুব ভালো বলেছেন ভাই। আমার পার্সোনাল যে যে মতামত দেই, যে আপনি ওভারঅল একজন, যারা আপনার রিসেন্টলি আপনার বা যারা অলরেডি গ্রাজুয়েশন কমপ্লিট করছে, তাদের কি করা উচিত এবং আমাদের আরএমজি সেক্টরে তাদের জন্য কি ধরনের অপরচুনিটি আছে, এবং যদি আরএমজি যারা মালিক পক্ষ তারা যদি একটু সহায়ক ভূমিকা পালন করে, তাহলে কি পরিমাণ আমাদের বাংলাদেশে যে বেকারত্বের একটা যে একটা অভিশাপ আছে, এটা কিভাবে নিরসন করা যায়, প্রপারলি বিষয়টা আপনি আমাদের সামনে আলোচনা করছেন। এই জন্য অনেক ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য এবং আপনার মতামত এবং আপনার পরামর্শ দেওয়ার জন্য। ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো একটা টপিক নিয়ে এবং কোনো একটা বিষয় নিয়ে। তো আজকের জন্য ভাই আপনাকে অনেক ধন্যবাদ। তো আজকের জন্য রাখি। ধন্যবাদ আপনাকেও ভাই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।